উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজকে তোমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার, ঝুঁকি ও মুনাফার হারের আমরা 2 নাম্বার ক্লাসটি করব। এই 2 নাম্বার ক্লাসে আমরা যেটা শিখব আজকে সেটা হচ্ছে ঝুঁকি পরিমাপের পদ্ধতি। ঝুঁকি পরিমাপের পদ্ধতি। আমরা প্রথম ক্লাসে বলেছি যে ঝুঁকি কিভাবে পরিমাপ করতে হয়, মানে ঝুঁকিগুলো কি, ভবিষ্যতের কোনো অনিশ্চয়তা যেটা দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকে সেটা হচ্ছে ঝুঁকি। অন্যভাবে বলা যায় প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাকে আমরা ঝুঁকি হিসেবে চিহ্নিত করি। তো এই ঝুঁকি কিভাবে পরিমাপ করা হয়? কোম্পানি সাধারণত ঝুঁকিগুলো পরিমাপ করার জন্য পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করে। তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো সাধারণত হচ্ছে ঝুঁকি পরিমাপ করার জন্য যে পরিসংখ্যানিক পদ্ধতিগুলো আছে সেগুলো ব্যবহার করা হবে। আমরা ঝুঁকি পরিমাপ করার জন্য যে পরিসংখ্যানিক পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো আমরা শিখব। তার আগে আমরা একটা উদাহরণ নিয়ে নিই। একটা সৃজনশীল উদাহরণ আমরা দিয়ে নিই। দুইটা কোম্পানির যে তথ্যগুলো আছে আমরা ধরে নিলাম যে নোমান কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ সংক্রান্ত যে তথ্য সেই তথ্যগুলো নিম্নরূপ। নোমান কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আমরা নিচে লিখলাম। এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু পরিসংখ্যানিক পদ্ধতি করব। আমরা দুইটা কোম্পানির কথা চিন্তা করি। একটা ক্ষেত্রে আমরা বিবেচনা করি যে অর্থনৈতিক অবস্থা, এই অর্থনৈতিক অবস্থা খারাপ। আমরা ধরে নিই যে অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাহলে তার একটা সম্পত্তির যে দুইটা সিকিউরিটি আছে, একটা সম্পত্তি এ আর একটা সম্পত্তি হচ্ছে বি, এই দুইটা সিকিউরিটি আছে, অর্থনৈতিক অবস্থা হচ্ছে খারাপ, আর একটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক, আর একটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা খুব ভালো। ভালো অবস্থা হচ্ছে স্বাভাবিক অবস্থা থাকতে পারে, অর্থনৈতিক বিভিন্ন অবস্থা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে পারে। আমরা দুইটা কোম্পানির তথ্যগুলো নিয়ে নিলাম। এই তথ্যগুলোর মধ্যে আমরা ধরে নিলাম যদি খুব খারাপ হয় 13%, স্বাভাবিক অবস্থা থাকলে 15% এবং খুব ভালো হলে এটা 17% হতে পারে। এখানে ধরে নিলাম যে খুব খারাপ হলে 7%, স্বাভাবিক অবস্থা হলে স্বাভাবিকভাবে ব্যবসা করবে এবং যদি খুব ভালো হয় তাহলে তার আর্থিক অবস্থার যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা হচ্ছে 23%। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এটার উপর ভিত্তি করে আমাকে যদি বলা হয় যে ঝুঁকি কিভাবে পরিমাপ করবো বা ঝুঁকি পরিমাপ করা হবে কিনা বা ঝুঁকিটা কিভাবে পরিমাপ করতে হবে, এই বিষয়গুলোই আমরা শিখব। এখন এটা যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো পরিমাপ করার জন্য দুইটা সিচুয়েশন বা অবস্থা বিবেচনা করা লাগতে পারে। ঠিক আছে, প্রথম যে বিষয়টা সেটা আমরা শিখব যে অঙ্কের মধ্যে যদি এই যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকের সাথে তোমার অঙ্কের মধ্যে সম্ভাবনার মান দেওয়া থাকতে পারে, আবার অঙ্কের মধ্যে সম্ভাবনার মান দেওয়া নাও থাকতে পারে। তুমি পরীক্ষার খাতার যে পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে, পরীক্ষার অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য তুমি অঙ্কটা একটু উঠাই নিবা। আমরা এই অঙ্কটার উপর ভিত্তি করে কিছু প্র্যাকটিস করা শিখব। তুমি ভিডিওটা পজ করে কোশ্চেনটা একটু উঠাই নিবা। আমরা ধরে নিই যে খারাপ বলতে আসলে এখানে আমরা বোঝাতে চাচ্ছি মন্দাবস্থা আর কি। যে যদি মন্দাবস্থা থাকে, যে মন্দাবস্থা, আমরা মন্দাবস্থা লিখলে মনে হয় ভালো হয়। মন্দাবস্থা স্বাভাবিক ও খুব ভালো সময়ে তার যে ইনকাম গুলো হবে, ইনকামের যে পার্সেন্টেজ গুলো থাকে, এই পার্সেন্টেজ গুলা, এটা যেহেতু ফিউচার পার্সেন্টেজ ভবিষ্যতে হবে, এগুলো হইতেও পারে নাও হইতে পারে। তাহলে হওয়ার সম্ভাবনা কত? খুব ভালো সময়ে আয়ের যে হারগুলো আছে, আয়ের হারের সম্ভাবনা আমরা সম্ভাবনাগুলো ধরে নিই। সম্ভাবনা ধরে নিই 25%, 50% ও 25%। আমরা ধরে নিই যে যখন অর্থনৈতিক অবস্থা মন্দাবস্থায় থাকে তখন আয়ের হার হচ্ছে 25%,
যখন স্বাভাবিক অবস্থায় থাকে সেটা মানে খুব ভালো অবস্থায় যদি অর্থনীতি বিরাজ করে তখন এর আয়ের হার হবে 50%, এবং যখন খুব খারাপ অবস্থা বিরাজ করবে, খুব ভালো অবস্থা বিরাজ করবে, তখন তার অর্থনৈতিক আয়ের অবস্থা হবে 25%। এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর উপর বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয়। পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আমরা এই এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো মূল্যায়ন করতে পারি, অঙ্কগুলো সমাধান করতে পারি। তো পরিসংখ্যানিক পদ্ধতি কি কি পরিসংখ্যানিক পদ্ধতি থাকতে পারে, আমরা প্রথমেই এখানে শিখে নিব যে অঙ্কের মধ্যে সম্ভাবনার মান দেওয়া থাকলে কিভাবে অঙ্কটা করতে হবে। আমরা এই অঙ্কটা করে নিয়েছি, অঙ্কটা উঠাই নিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে এই অঙ্কটা একটু উঠাই নিবা। এখন আমরা অঙ্কের মধ্যে প্রবাবিলিটি থাকলে, আমাদের যে কোশ্চেনটা আছে সেটার মধ্যে প্রবাবিলিটির মান আছে 25%, 50% বা 25%। কোশ্চেনে প্রবাবিলিটি থাকলে আমাদের কি কি বের করতে হবে, কিভাবে বের করতে হবে। আমাদের অঙ্কের মধ্যে যেটা বের করতে হয় সেটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার, এটাকে গড় আয়ের হার বলে। প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার বলে, এটাকে প্রকাশ করা হয় ইয়ার বা এক্সপেক্টেড রিটার্ন দ্বারা। কোন কোন বইয়ে এক্স বার দিয়েও প্রকাশ করা আছে, কোনো সমস্যা নেই। এই প্রত্যাশিত আয়ের হার যদি অঙ্কে প্রবাবিলিটি থাকে, আমরা এখানে একটু লেখা দেই যে সম্ভাবনার মান দেয়া থাকলে, সম্ভাবনার মান দেয়া থাকলে, সম্ভাবনার মান দেয়া থাকলে এটার সূত্র হবে সামেশন আরআই ইনটু পিআই। সামেশন আরআই ইনটু পিআই দ্বারা কি বুঝবো? আরআই হচ্ছে রিটার্ন, অর্থাৎ যতগুলো রিটার্ন আছে সবগুলো লিখবো, প্রবাবিলিটি লিখবো, রিটার্ন গুণ প্রবাবিলিটি, রিটার্ন গুণ প্রবাবিলিটি। আমাদের যে অঙ্কটা আমরা এখন করতে যাচ্ছি সেই অঙ্কটাতে 3টা রিটার্ন ছিল, 3 বার আয়ের হার প্রবাবিলিটি, আয়ের হার প্রবাবিলিটি হবে গুণ করতে হবে। এটা হচ্ছে একটা সূত্র। 2 নাম্বার হচ্ছে আমাদের কোশ্চেনে বের করতে বলে আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতিকে ইংরেজিতে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটার প্রকাশ করার গাণিতিক সূত্র হচ্ছে এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আদর্শ বিচ্যুতি মানে কি? আদর্শ বিচ্যুতি মানে হচ্ছে আমাদের কোশ্চেনের মধ্যে যে আয়ের হারগুলো দেওয়া থাকে, সেই আয়ের হারগুলো গড় আয়ের হার হতে শতকরা কত পার্সেন্ট দূরে অবস্থান করছে, গড়ে কত পার্সেন্ট দূরে অবস্থান করছে, অর্থাৎ যে আয়ের হারগুলো আছে সেগুলো গড় আয়ের হার হতে শতকরা বিচ্যুতি কত পার্সেন্ট, আদর্শ বিচ্যুতি কত পার্সেন্ট। এই আদর্শ বিচ্যুতি প্রকাশ করার জন্য যে সূত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রুট ওভার সামেশন অফ আরআই মাইনাস ইয়ার, আরআই মাইনাস ইয়ার হোল স্কয়ার ইনটু পিআই। এখানে তোমার অঙ্কের মধ্যে আরআই হচ্ছে রেসপেক্টিভ রিটার্ন, অর্থাৎ যে রিটার্ন গুলো দেওয়া থাকে, ইয়ার হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, আর পিআই হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনার মান। যদি অঙ্কের মধ্যে এই প্রবাবিলিটির মানগুলো দেওয়া নাও থাকে তাহলে তোমাকে এই সূত্র ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রবাবিলিটির মান দেওয়া না থাকলে তখন আমাদের সূত্র চেঞ্জ করতে হবে। এখন যেহেতু আমরা যে অঙ্কটা আলোচনা করব সেখানে প্রবাবিলিটির মান দেওয়া আছে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই যে আদর্শ বিচ্যুতির যে মানটা হয়, এই আদর্শ বিচ্যুতির মান দ্বারা সাধারণত ঝুঁকি নির্দেশ করে। যদি আদর্শ বিচ্যুতির মান আমরা বের করতে চাই বা বের করি তখন এটা ঝুঁকিকে প্রকাশ করবে। যাই হোক, এটার পরে আমাদের অঙ্কের মধ্যে বের করা লাগতে পারে বেদাঙ্ক। বেদাঙ্ককে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে সূত্রটা কি হবে। সিগমার যে মান এটাকে স্কয়ার করব, অর্থাৎ আমার যে সিগমার যে মানটা আছে সামেশন আরআই মাইনাস ইয়ার, সামেশন আরআই মাইনাস ইয়ার হোল স্কয়ার ইনটু পিআই, যে কোশ্চেনটা ছিল এটাকে আমরা কি করব? স্কয়ার করব। আমরা জানি রুট এবং স্কয়ারে কাটাকাটি হয়, মানে রুট এবং স্কয়ার থাকলে এটা বাদ চলে যায়, তাহলে বাকি রইল সামেশন আরআই মাইনাস ইয়ার হোল স্কয়ার ইনটু পিআই। অর্থাৎ অঙ্কের মধ্যে যদি রোড ওভার থাকে, তাহলে কি করতে হবে? ওই রোড ওভারটা উঠে যাবে। ভেরিয়েন্সের ক্ষেত্রে রোড ওভার থাকে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমার ক্ষেত্রে রোড ওভারটা ব্যবহার করতে হয়। এই হচ্ছে পার্থক্য। আরেকটা জিনিস বের করতে হয় আমাদের, যেটাকে বিভেদাঙ্ক বলে। বিভেদাঙ্ককে প্রকাশ করা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিবি দ্বারা। এটা বের করার সূত্র হচ্ছে সিগমা ডিভাইডেড বাই ইয়ার গুণ 100, অর্থাৎ সিগমার মানটাকে এক্সপেক্টেড রিটার্নের মান দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেই হয়ে যাবে।
এই যে ফিগারগুলো আছে তার মধ্যে আদর্শ বিচ্যুতি এটা দ্বারাও ঝুঁকি পরিমাপ করা হয় এবং বিভেদাঙ্ক এটা দ্বারাও ঝুঁকি পরিমাপ করা হয়। তবে আদর্শ বিচ্যুতিকে বলা হয় যে অ্যাবসলিউট মেজার এবং বিভেদাঙ্ককে বলা হয় রিলেটিভ মেজার। অর্থাৎ যখন তুমি দুইটা বা তিনটা সিকিউরিটির মধ্যে তুলনা করবে তখন তুমি ব্যবহার করবে বিভেদাঙ্ক, আর যখন একটা সিকিউরিটির মানের মধ্যে তুলনা করবে তখন সেটাকে বলা হয় আদর্শ বিচ্যুতি। এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে কয়টা মান দেওয়া আছে? চারটা। সাধারণত পরীক্ষায় এই চারটা কোশ্চেন থেকে অঙ্ক আসে যদি তোমার আয়ের হার এবং সম্ভাবনার মান দেয়া থাকে। এখানে সিকিউরিটি এর তথ্য ছিল, সিকিউরিটি বি এর তথ্য ছিল। আমরা সিকিউরিটি এর তথ্যগুলো এখানে আমরা সমাধান করব, বি এর তথ্যটা তোমার হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা সমাধান করবে। আমরা যদি এই সিকিউরিটির যে তথ্যগুলো আমাদের দেওয়া ছিল এটা যদি আবার এখানে একটু লিখি যে দুইটা কোম্পানির তথ্য দেওয়া ছিল, একটা ছিল সম্পত্তি এ, একটা ছিল সম্পত্তি বি। অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকে তাহলে তার সম্ভাবনা যেটাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা? পিআই দ্বারা। আর আয়ের হার এটাকে আমরা প্রকাশ করছি আরআই দ্বারা। সম্ভাবনার মান ছিল প্রথমটা 0.25, তারপরেরটা 0.50, তারপরেরটা 0.25 এবং তাদের যে আয়ের হারগুলো ছিল সেই আয়ের হারগুলো হচ্ছে প্রথমটার মান ছিল 13%, প্রথমটার মান ছিল 13%, তারপরেরটার মান ছিল 15%, তারপরেরটার মান ছিল 17%, তারপরেরটার মান ছিল 17%। এই ছিল আমাদের কোশ্চেন। এখন এই কোশ্চেনের উপর ভিত্তি করে যদি আমাদেরকে বলা হয় যে প্রত্যাশিত আয়ের হার বের করো, আমি সূত্রগুলো বাকিগুলো একটু মুছে ফেলি। তোমাকে যদি কোশ্চেনে বলা হয় যে প্রত্যাশিত আয়ের হার বের করো, তাহলে প্রত্যাশিত আয়ের হার বের করার সূত্র হবে সামেশন, সবগুলো সামেশন করতে হবে 0.25 গুণ 13% যোগ 0.50 গুণ 15% যোগ 0.25 গুণ 17%। 0.25 এর যদি আমরা 13% করতে চাই তাহলে 0.25 এর 13% করলে এটার आंसर হয় 3.25, এটা হয় 7.5 আর এটা হয় 0.25 এর 17% যদি করি তাহলে এটার आंसर হয় 4.25%। তাহলে 4.25 যোগ 7.5 যোগ 3.25, এটা যদি আমরা লিখি তাহলে এটার आंसर হয় 15%। অর্থাৎ যে কোম্পানি আছে সেই কোম্পানি গড়ে 15% হারে সে ইনকাম করে। তার যে সিকিউরিটি আছে, যদি সিকিউরিটির যে মানগুলো আছে বিভিন্ন সময় তার মানগুলো যদি আমরা প্রত্যাশিত আয়ের হার দ্বারা বের করতে চাই তাহলে সেটা আমরা বের করতে পারবো। তোমরা যদি অ্যাসেট বি এরটা করতে চাও, আমরা কিন্তু বের করতেছি সম্পত্তি এক্সপেক্টেড রিটার্ন অন এ। তাহলে বি এর মান প্রথমে ছিল 7%, তারপর 15%, তারপর 23%, এভাবে তুমি প্রবাবিলিটির মানটা যদি করো आंसर সেমই হবে। আশা করি এটা করতে পারবো। এবার আমরা বের করব আদর্শ বিচ্যুতি। তাহলে আমরা প্রথম তিনটা সিকিউরিটি 0.25, 0.50, 0.25 পাইলাম, 13%, 15%, 17% পাইলাম এবং প্রত্যাশিত আয়ের হার পাইলাম কত পার্সেন্ট? 15%। এখন আমরা যদি আদর্শ বিচ্যুতি বের করতে চাই, আদর্শ বিচ্যুতি সেটার সূত্র হবে সামেশন আরআই মাইনাস ER হোল স্কয়ার ইনটু PI। তাহলে সামেশন আরআই হচ্ছে 13%, প্রথমটা আমরা পার্সেন্টেজটা এখানে আর দিলাম না, 13 বিয়োগ 15 হোল স্কয়ার ইনটু 0.25 যোগ 15 বিয়োগ 15 হোল স্কয়ার ইনটু 0.50, 17 বিয়োগ 15 হোল স্কয়ার ইনটু 0.25। ক্যালকুলেশন করি, মাঝখানেরটা 15 থেকে 15 চলে গেলে শূন্য আসবে, শূন্যকে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে শূন্যই হয়। 13 থেকে 15 গেলে হচ্ছে -2, -2 কে স্কয়ার করলে প্লাস হবে। মনে রাখবা যে কোনো সংখ্যা এটার পাওয়ার যদি জোড় সংখ্যা হয় এটা অটোমেটিক প্লাসের হয়ে যায়, মাইনাস থাকলেও পাওয়ার জোড় সংখ্যা হলে যেহেতু দুই জোড় সংখ্যা সে দুইটার সংখ্যাটা অটোমেটিক প্লাসের হয়ে যাবে। 13 থেকে 2 চলে গেলে -2 স্কয়ার করলে 4, 4 কে আমরা গুণ করব 0.25 দ্বারা, তাহলে এর आंसर হবে 1। 4 এটাকে আমরা 0.25 দ্বারা ইয়ে করব, তাহলে এর आंसर হবে 1।
তাহলে এখানে হবে 1, এখানে পার্সেন্টেজ ছিল, আমরা পার্সেন্টেজ দিয়ে 0% দেওয়ার দরকার নেই। এটার ক্ষেত্রে 2 এবং সেম ভাবে হবে 1%। অর্থাৎ দুইটা একসাথে করলে রুট ওভার 1 এবং 1 দুইটা যোগ করলে আমরা পাবো কত পার্সেন্ট? 2%। অর্থাৎ এই যে সিকিউরিটিটা দেওয়া আছে সেই সিকিউরিটিটার ক্ষেত্রে আমাদের যে মানগুলো আছে সেই মানগুলো 2% হয় এবং রুট ওভার 2 করলে এটার মান হয় 1.41%। এটা হচ্ছে আদর্শ বিচ্যুতি ঝুঁকি। অর্থাৎ যদি সে ওই পার্টিকুলার সিকিউরিটিতে বিনিয়োগ করে তাহলে তার যে আয়ের আদর্শ বিচ্যুতি সেটা হবে 1.41%। আমরা তারপরে সূত্রের মধ্যে বেদাঙ্ক লিখেছিলাম। বেদাঙ্ক মানে সিগমা স্কয়ার। সিগমা স্কয়ার মানে হচ্ছে রুট ওভারটা থাকবে না, রুট ওভার না থাকলে এর মান হবে কত পার্সেন্ট? 2%। তাহলে আমরা লিখতে পারি যে রুট ওভার সিগমা স্কয়ার সিগমার যে মানটা আছে 1.41 এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে পাই 1.988 মানে হচ্ছে 2 হবে। আমরা তো এখানে অনেকগুলো পয়েন্ট লিখি নাই তো, তার জন্য 1.41% এটাকে স্কয়ার। তুমি যদি আরো 2-3টা পর বাড়ায়া রাখো তাহলে রুট ওভার 2 এটার মান যদি 1.4142% যদি আমরা দেই 1.4142% কে যদি স্কয়ার করি তাহলে এটা অটোমেটিক 2% হবে। তোমার এত কিছু করার দরকার নেই, তুমি সরাসরি রুট ওভার যদি মানটা আসে সেটা লিখে দিলেও आंसर হয়ে যাবে। আমরা লিখে ফেললাম বেদাঙ্ক। বেদাঙ্ক লেখার পরে আমাদের প্রয়োজন হচ্ছে বিভেদাঙ্ক। এই বিভেদাঙ্কটা যখন তোমাকে মন্তব্য করতে বলবে কোন সিকিউরিটি ভালো কোন সিকিউরিটি খারাপ এই সম্পর্কে যখন মন্তব্য করতে বলবে তখন আমাদের বিভেদাঙ্কটা বেশি প্রয়োজন হবে। বিভেদাঙ্ক বের করার সূত্রটা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই ইআর গুণ 100। এখানে অঙ্কের মধ্যে সিগমা পাইলাম 1.4142% আর প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 15% গুণ 100। তাহলে 1.414% কে আমরা 15% দ্বারা ভাগ করে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে পাই আমরা 9.43%। অর্থাৎ এটার आंसर হবে 9.43%। এটা হচ্ছে সম্পত্তি এর সম্ভাবনা বিন্যাস থাকলে আয়ের হার বের করার পদ্ধতি। তুমি যদি পরবর্তীতে অ্যাসেট বি একটা বের করতে চাও প্রসেসগুলো কিন্তু সেম হবে, সূত্র সেম, প্রসেস সেম, শুধুমাত্র এখানে যে আয়ের হারগুলো সম্ভাবনা ঠিক থাকবে, আয়ের হারগুলো পরিবর্তন হবে। আয়ের হারগুলো পরিবর্তন, এখানেও আয়ের হারগুলো পরিবর্তন হবে, মানগুলো একটু পরিবর্তন হবে, বাট সূত্রগুলো একটু সেমই হবে। আশা করি এটা করতে পারবো। এখন আমরা এখানে যে পদ্ধতিগুলো লিখলাম সেই পদ্ধতিগুলোর মধ্যে আমরা আবশ্যিকভাবে দেখলাম যে এখানে সম্ভাবনার মান দেওয়া আছে। সম্ভাবনার মান দেওয়া থাকলে কিভাবে অঙ্ক করতে হবে সে সম্পর্কে আমরা শিখলাম। ধরো কোনো অঙ্কে যদি সম্ভাবনার মান দেয়া না থাকে তখন অঙ্কটা কিভাবে করতে হবে। আমরা যে উদাহরণটা এখানে লিখেছি সেই উদাহরণটা আমরা এখানে প্রয়োগ করব। সেই উদাহরণটা আমরা লিখব। সেই উদাহরণটা যদি আমরা চিন্তা করি তাহলে একটা জিনিস বাদ দিতে হবে, যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে তাহলে আমরা লিখব সম্ভাবনার মান না দেওয়া থাকলে সম্ভাবনার মান যদি দেয়া না থাকে তাহলে আমরা কিভাবে অঙ্ক করব। প্রত্যাশিত আয়ের হার এক্সপেক্টেড রিটার্ন। দেখো সম্ভাবনার মান দেওয়া থাকলে আমরা সূত্র লিখছি সামেশন আরআই পিআই। যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে সূত্র হবে সামেশন আরআই ডিভাইডেড বাই এন। এখানে এন হচ্ছে সংখ্যা, কতটা মান দেওয়া আছে, 2 বছর 3 বছর 4 বছরের তথ্য অথবা 2টা 3টা 4টা, একই অঙ্কটার মধ্যে 3টা তথ্য দেওয়া ছিল। এর জন্য আমাদের এখানে কি করতে হবে, সামেশন আরআই কে এন অর্থাৎ 3 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা যদি সম্ভাবনার মান না দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আদর্শ বিচ্যুতির মধ্যে চেঞ্জ হবে, যেহেতু অঙ্কের মধ্যে সম্ভাবনার মান দেওয়া নাই সেহেতু সূত্র হবে সামেশন আরআই মাইনাস ইআর হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। আরআই মাইনাস ইআর হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। যদি তোমাকে বেদাঙ্ক করতে বলে সেম সিগমাকে স্কয়ার করবা, অর্থাৎ যে সূত্রটা আছে সামেশন আরআই মাইনাস
ইয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস n। এটা হবে রুট ওভার দিয়ে, এটা রুট ওভার ছাড়া। আর বিভেদকের সূত্র কিন্তু পরিবর্তন হয় না। তুমি সম্ভাবনার মান থাকলেও যেভাবে করবে, সম্ভাবনার মান না থাকলেও সেম উপায়ে করবে। আমরা 13 এই যে एग्जांपल 1 আমরা যে एग्जांपलটা দিলাম, সেই एग्जांपले আমরা ধরে নিই যে অঙ্কের মধ্যে যে সম্ভাবনার মান ছিল 0.25 0.50 আবার 0.25, এই মানগুলো দেয়া নেই। যদি মানগুলো দেওয়া না থাকে তখন আয়ের হার বের করার সূত্র হবে এই যে 13% যোগ 15% যোগ 17%, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, ভাগ করলে এটার आंसर হবে কত পার্সেন্ট? 15%। দুই উপায়ে কিন্তু आंसर সেম হচ্ছে 15%। এখন যদি অঙ্কের মধ্যে সম্ভাবনার মান না দেয়া থাকে তাহলে আমরা এটা কিভাবে করব? একই উপায়ে মানগুলো বের করব। 3 বিয়োগ 1, 1 হচ্ছে সূত্রের 1, তারপরে হচ্ছে 13 বিয়োগ 15 হোল স্কয়ার, এখানে কিন্তু আমাদের প্রবাবিলিটি নাই। 15 বিয়োগ 15 হোল স্কয়ার, 17 বিয়োগ 15 হোল স্কয়ার। এই তথ্যগুলো আমরা এখানে লিখলাম। লেখার পরে আমরা রোড ওভার দিব, নিচে হবে 2, উপরে 13 থেকে 15 গেলে -2, আর যে কোনো সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা অটোমেটিক প্লাস হয়ে যায়। তাহলে 4%, 0 আবার 4%, তাহলে आंसर হলো কত পার্সেন্ট? 8%। এই যে অঙ্কটা, এটা যদি সম্ভাবনা যদি না দেয়া থাকে তাহলে এটার মান হবে 8%। 8% কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে आंसर হবে রুট ওভার 4%। রুট ওভার 4% কে আমরা যদি রুট ওভার 4% এর যদি আমরা মান বের করতে চাই, আমরা বের করে ফেলব সরাসরি 2 এবং आंसर হবে 2%। অর্থাৎ মানগুলো গড়ে 2% ব্যবধানে আছে। এখন যদি আমরা সিগমা স্কয়ার বা বেদাঙ্কের মান নির্ণয় করতে চাই, এই যে সূত্র, অর্থাৎ এটা আমরা যে মানটা আছে সেই মানটা রুট ওভার দিব না। রুট ওভার যদি না দেই আমরা দিন শেষে এটাই পাবো, অর্থাৎ সিগমা যেটা আছে সিগমার মানটাকে স্কয়ার করব। সিগমার মান আছে 2%, 2% কে যদি আমরা স্কয়ার করি তাহলে आंसर পাবো 4%। এরপর আমাদের দেওয়া আছে বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক বের করার সূত্র হচ্ছে সিগমা ডিভাইডেড বাই ইয়ার গুণ 100। আমরা সিগমা ডিভাইডেড কে এক্সপেক্টেড রিটার্ন গুণ হচ্ছে 100, তাহলে আমরা পাবো 13.33%। এই হচ্ছে বিভেদাঙ্ক। ধরো এই দুইটা তথ্যের মধ্যে যদি আমাকে তুলনা করতে বলে তাহলে কি হবে? আসলে সিকিউরিটি অ্যাসেটে অ্যাসেট বি আছে, আমরা অ্যাসেটের তথ্যগুলো করলাম, তুমি তো অ্যাসেট বি এর তথ্যগুলো এইভাবে একইভাবে বের করবা। এটারও অ্যাসেট বি করার সময় একবার সম্ভাবনার মান ধরে অঙ্ক করবা, সম্ভাবনার মান না ধরে অঙ্ক করবা। এখন তোমার পরীক্ষার কোশ্চেনের সমাধান কি হবে? তোমার পরীক্ষার কোশ্চেনের সমাধান বলতে পারে হ্যাঁ কোন সিকিউরিটি বেশি ঝুঁকিপূর্ণ সেটা নির্ণয় করো, আবার এটাও বলতে পারে কোন সিকিউরিটি কম ঝুঁকিপূর্ণ। তো বেশি ঝুঁকি কম ঝুঁকি আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো এসসিবির মান উপর ব্যবহার করে। সিবি যত বেশি, মনে রাখবা সিবি যত বেশি ঝুঁকি তত বেশি। সিবি বেশি হবে ঝুঁকি বেশি হবে, সিবি কম হবে ঝুঁকি কম হবে। তোমাকে যদি বলে কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উত্তম, তোমাকে অঙ্কের মধ্যে সিবি বের করা না বললেও তুমি সিবি বের করবা, সিবি দিয়ে তুমি মান বের করবা। আদর্শ বিচ্যুতি দ্বারাও মন্তব্য করা যায়, তবে কোশ্চেনে সরাসরি উল্লেখ না থাকলে আদর্শ বিচ্যুতি দিয়ে মন্তব্য করা উচিত নয়। কারণ আদর্শ বিচ্যুতি অ্যাবসলিউট মেজার, আর যখন একাধিক সিকিউরিটি বলা থাকবে, তিনটা সিকিউরিটির মধ্যে যখন তুলনাগত বিষয়টা আসবে তখন আমাদের রিলেটিভ মেজার, অর্থাৎ আমরা এই যে সিবি বিভেদাঙ্ক সেই সূত্রটা ব্যবহার করবে। আজকে এই পর্যন্তই থাকুক, ধন্যবাদ সবাইকে।